জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। মাইলস্টোন ট্র্যাজেডিতে এবার চলে গেল চিকিৎসাধীন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ও স্কুল স্টাফ মাসুমা। আর এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে। দুপুরে ব্রিফিংয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে সংকটাপন্ন ৪ জন আর গুরুতর অবস্থায় আছে ৯ জন। এর আগে সকালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ১৩ বছরের জারিফ ফারহানের মৃত্যু হয়। জারিফের পর মাইলস্টোনের স্কুল স্টাফ ৩৮ বছর বয়সী মাসুমাও না ফেরার দেশে পাড়ি জমান। শিক্ষার্থী জারিফ শ্বাসনালীসহ শরীরের প্রায় ৪০% দগ্ধ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বেলা 12:30টার দিকে জারিফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে দুইটা রোগীকে আমরা আজকে হারিয়েছি, একজনকে সকাল 9:30 আর একজনকে 10টার দিকে। আজকে আমরা দুইজন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। সেই দুজন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন এ চিকিৎসার সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, যে দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে তাদের পরিচয় কি? তারা কি মাইলস্টোনের শিক্ষক বা শিক্ষার্থী কিনা? আর সংকটাপন্ন অবস্থায় যারা চিকিৎসাধীন আছেন তাদের এই মুহূর্তের পরিস্থিতি কি? লিমন, সকালেই জারিফ এবং স্কুল স্টাফ মাসুমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে একটু ভালো খবর, কিছুক্ষণ আগে আয়ান এবং রাফসি নামে দুই শিক্ষার্থীকে হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ দিয়েছে। আমরা আয়ানকে দেখেছি নিজ পরিবারের সাথে বাড়ির পানে ফিরে যেতে, তবে রাফসি এখনও নিচে নেমে আসেননি। আমরা হাসপাতালের প্রধান ফটকে অপেক্ষা করছি, তিনি আসলে হয়তো আমরা তার ছবি সংগ্রহ করতে পারবো বা অন্যান্য আরও তথ্য আমরা সংগ্রহ করতে পারবো। আজালিমান, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, সেটির উত্তর এভাবে দেওয়া যায়। কিছুক্ষণ আগেই হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত মৃতের সংখ্যা এই হাসপাতালে ৩৫ এবং ভর্তি রোগীর সংখ্যা ৩৬, অর্থাৎ ক্রিটিক্যাল, ইন্টারমিডিয়েট এবং সিভিয়ার ৩ ধাপে রোগী মিলিয়ে ৩৬ জন যে রোগী, দগ্ধ পুড়ে যাওয়া রোগী, তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। একটু জানিয়ে রাখি, বৃহস্পতিবার গেল ২৪ ঘন্টায় এবং শুক্র ও শনিবার এই ৩ দিনে ২ জন করে রোগী কিন্তু মারা গিয়েছেন, অর্থাৎ এখন পর্যন্ত রোগী মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এছাড়া আইসিইউতে অর্থাৎ ইনসেনটিভ কেয়ার ইউনিটে রোগী ভর্তি আছে ৪ জন। এই তথ্যগুলো কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমে জানিয়েছিল। একটু যদি এভাবে বলা যায় যে এই যে পোড়া, যে দগ্ধ পুড়ে যাওয়া যে রোগী যারা এখানে নিবিড় পর্যবেক্ষণে আছেন, চিকিৎসাধীন আছেন, তাদের জন্য কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক টিম কিন্তু এখানে কাজ করছে। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, অভিভাবকরা একরকম আক্ষেপ নিয়ে লিমন জানিয়েছে যে এটি একটি হিউম্যান এরর, অর্থাৎ এটি একটি মানব সৃষ্ট দুর্ঘটনা, যার বলি হয়েছে তাদের কোমলমতি ফুলল শিশুরা, যারা আগুনে এবং দগ্ধ হয়ে এখন হাসপাতালের বেডে মূলত কাতরাচ্ছেন। কোনো অভিভাবক আমাদেরকে জানিয়েছে যে সেদিনের ক্লাসরুমে যে আগুনের যে ঘনত্ব এবং ধোঁয়ার যে ঘনত্ব, সেটির কারণে যারা আহত হয়েছে তারা কিন্তু এখন বেডে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে কি বরাবর যে তথ্যটি জানায়, আজও ব্রিফিংয়ে সেই তথ্যটি জানিয়েছে যে যেহেতু দগ্ধ এবং পোড়া রোগীদের নিয়ে কাজ করায় হাসপাতালের চিকিৎসকরা, তাদের কৃতিত্ব রয়েছে অনেক, সেহেতু তারা বলছেন যে এই চিকিৎসকদের এবং চিকিৎসকরা জানিয়েছে যে এই রোগীদের চিকিৎসা সেবা দিতে ঔষধপত্র এবং অন্যান্য আরও সরঞ্জামাদির কোনো ঘাটতি হবে না। লিমন, তো এই ছিল আমার কাছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। দেশ বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের প্রত্যাশা প্রাপ্তি বিষয়ক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গোটা জাতি এই মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে। মির্জা ফখরুল বলেন, গোটা জাতি এই মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে, সবাই মিলে গণতন্ত্রে উত্তরণের পথ খুঁজতে হবে। দেশ রাজনৈতিক শূন্যতা ও প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, গণতন্ত্রে ফিরে যাওয়াই এখন মূল লক্ষ্য। বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, দেশের স্বার্থের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা বিদেশিদের ভাষায় কথা বলছে। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে?
আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল, তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনার বিচার করা সম্ভব না হলে জুলাইয়ের শহীদদের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার বিচার কাজ অন্তর্বর্তী সরকার করলেও বিচার সম্পন্ন হবে নির্বাচিত সরকারের হাত ধরে। তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে মানুষরূপী দানব ও হিটলারের অনুসারী। শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না উল্লেখ করে বলেন, হাসিনা ও বিচারপতি খায়রুল হক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করেছে। জুলাই যারা প্রাণ দিয়েছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, তার একমাত্র দায়ী ব্যক্তি এই হাসিনা, খায়রুল হক এবং দল হিসাবে আওয়ামী লীগ। আগামী দিনেও এই খুনি, লুটেরা, হত্যাকারী, গণহত্যাকারী, স্বাধীনতা বিপন্নকারী হাসিনা, আওয়ামী লীগ, এদেরকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। যে কোনো ষড়যন্ত্র থেকে জাতীয়তাবাদী শক্তিকে রক্ষায় প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। শুক্রবার রাতে আবুধাবিতে বৃহত্তম নোয়াখালী ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে সাবেক চিফ হুইপ আরও বলেন, বিএনপির প্রতি যখন 85% জনগণ সমর্থন দিচ্ছেন তখনই গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র থেকে জাতীয়তাবাদী শক্তিকে রক্ষা করতে হবে। সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। শতকরা 85% নিশ্চিত জনগণ আমাদেরকে সমর্থন দিচ্ছে, তখনই এই গভীর ষড়যন্ত্র, এই গভীর ষড়যন্ত্র থেকে জাতীয়তাবাদী শক্তিকে রক্ষা করতে হলে প্রবাসীর ভাইয়েরা যেভাবে রেমিটেন্স, যোদ্ধা রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছেন, আপনারা আবারও কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াবেন। বিভিন্ন শক্তি সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, মানুষের অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকাটা ঠিক হবে না। দুপুরে মৌলভীবাজারে জুলাই পদযাত্রার পর সভায় অংশ নিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদের আশাহত করেছে। এছাড়া ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী পুলিশ হত্যার দায়ে 24-এর যোদ্ধাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। একই অনুষ্ঠানে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, সাংবাদিকতার মতো পেশাকে যারা কলুষিত করছে তারা দেশের মানুষ ও স্বাধীনতার সাথে প্রতারণা করছে। দেশ রক্ষায় জাতিগত ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। কোন ধরনের জাতিগত ভেদাভেদের মধ্য দিয়ে আমরা আর থাকতে চাই না। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে, এই মৌলভীবাজারের সকল মানুষকে আমাদের একত্রিত হতে হবে। একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আগামী নির্বাচনের জন্য নতুন চ্যালেঞ্জ, এটি মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে খুলনায় নির্বাচন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের একথা বলেন তিনি।
জানান, এখন এআই প্রযুক্তি ব্যবহার করে অনেকের বক্তব্য হুবহু নকল করা হচ্ছে। যাচাই বাছাই না করেই সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা। এছাড়া নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি প্রয়োগের বিষয়ে জানান, সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতি অনুসরণ করবে কমিশন। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশের ভবিষ্যৎ অন্ধকার উল্লেখ করে সিইসি জানান, কমিশনের প্রতি জনগণের আস্থা ফেরাতে কাজ করছে কমিশন। সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি খুলনা নির্বাচন কমিশন ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বহুবিধ চ্যালেঞ্জ আছে এবং নিত্য নতুন কতগুলো চ্যালেঞ্জ এখন আমাদের সামনে দেখা দিয়েছে, যেগুলো আগে এত এইভাবে ছিল না। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কিভাবে এটা অ্যাড্রেস করা যায়। আমরা সবাই মিলে জাতিকে একটা ক্রেডিবল, দেশের জন্যই এটা এর দরকার। যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উইল বি আনসার্টেইন। ক্ষমতা পরিবর্তনের চিন্তা না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে, যার উদাহরণ শেখ হাসিনা। এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11তম মানবাধিকার সম্মেলনে তিনি আরও বলেন, আইনের পরিবর্তন বা সংস্কার নয়, আগে নিজের মানসিকতার পরিবর্তন করতে হবে। সবাই বলবে কি, আচ্ছা এই খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, তারপরে আপনার এরশাদ, এরা কেউ ক্ষমতা ছাড়ে না, উত্তরাধিকার নির্বাচন করে না, উত্তরসূরি কী হবে এটা ঠিক করে না। সত্যি আমরা করি। আপনি বলেন তো, বাংলাদেশে বড় বড় যে পত্রিকা আছে, বড় বড় যে মানবাধিকার প্রতিষ্ঠান আছে, বড় বড় যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, কেউ কি উত্তরসূরি করে দেয়? আমরা এত সোজাভাবে ভাবি না, আচ্ছা সমস্ত সংস্কার, সমস্ত দেশ পরিবর্তন আইনের পরিবর্তন করলে হয়ে যাবে না। আপনি আসলে নিজের খাসলত বদলাইতে হবে, নিজের মানসিকতা বদলাইতে হবে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। কক্সবাজারের জোয়ারের পানিতে সৈকত ও মেরিন ড্রাইভের ভাঙনের পাশাপাশি উপড়ে পড়েছে প্রায় 150 ঝাউ গাছ। নোয়াখালীর হাতিয়ায়, তমরুদ্দি, নলচিরা ও চানন্দি ইউনিয়নের 3 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এছাড়া রাবণাবাদ নদের উত্তাল ঢেউ ও স্রোতে পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের করমজাতা পয়েন্টে 120 মিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে মনতোষ বেদজ্ঞ, নোয়াখালীর হাতিয়া থেকে নাসিম শুভ ও পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। প্রথমেই মনতোষ, আপনার কাছে জানতে চাই যে মেরিন ড্রাইভ ও সৈকতের ভাঙন ঠেকানোর জন্য এখন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর উপকূল এলাকার আবহাওয়ার এখন কেমন দেখছেন? লেমন, গত 2 দিন ধরেই কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে কক্সবাজারে, এবং আজকে সকাল থেকেও বৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তেও আকাশ একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে। এবং যে জোয়ারের তোড়ে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখছি কক্সবাজার সৈকতের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। এবং গতকাল থেকে কক্সবাজারের টেকনাফের যে মেরিন ড্রাইভ সড়ক আছে, সেখানেও কিন্তু তীব্র ভাঙন তৈরি হয়েছে। 3টি স্থানে ভেঙে গিয়েছে বলে আমাদের সড়ক ও জনপথ বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। এবং এখানে কক্সবাজার শহরের যে লাবণী পয়েন্ট থেকে মূলত এখানে যে শৈবাল পয়েন্ট এলাকা আছে, এই যে দীর্ঘ সৈকত, এই সৈকত জুড়ে কিন্তু ভাঙন তৈরি হয়েছে। এবং সৈকতের পাশে যে ঝাউ বাগানটি রয়েছে, এখানে 150 শতাধিক কিন্তু ঝাউ গাছ ইতিমধ্যে উপড়ে পড়েছে। এবং এখানে আমরা দেখেছি যে 2টি বিদ্যুতের খুঁটিতে কিন্তু 2টি ঝাউ গাছ উপড়ে পড়েছে এবং একটি বৈদ্যুতিক খুঁটির তার কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবং এখন পর্যন্ত এই লাবণী পয়েন্ট এবং আশপাশের এলাকায় কিন্তু যে বিদ্যুৎ সরবরাহ, সেটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং সেটি ঠিক করার চেষ্টা চলছে। এই মুহূর্তে যে গাছগুলো বৈদ্যুতিক খুঁটির উপর পড়েছিল, সেগুলো কেটে বন বিভাগের লোকজন নিয়ে গেছে এবং এখনো একটি খুঁটিতে কিন্তু একটি গাছ এখনো রয়ে গিয়েছে। এবং স্বাভাবিকভাবে এখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সেটিও কেটে হয়তো অল্প সময়ের মধ্যে সেটিও কেটে নেওয়া হবে। এবং এখানে মূলত যে ঝাউ গাছগুলো উপরে পড়েছে, সেগুলো বন বিভাগ কেটে নিচ্ছে। তারা আমাদের যেটি জানিয়েছে যে তারা এইসব কাঠ কেটে নেওয়ার পর তারা মূলত এক সময় গিয়ে সেগুলো বিক্রি করে দেন। এবং তারা এখানে সৈকতের প্রতিরক্ষামূলক যে ব্যবস্থা, সেটি কিন্তু বন বিভাগের পক্ষ থেকে নেওয়া হয় না। যদিও এই পুরো ঝাউ বাগান এলাকাটি কিন্তু তারা ঝাউ বাগান গাছগুলো কিন্তু তারা রোপণ করেছিলেন, তারাই এটি সৃজন করেছেন। এবং এখানে মূলত সৈকত কেন্দ্রিক যে ভাঙনগুলো তৈরি হয়, এখানে পানি উন্নয়ন
বোর্ড এখানে বারবার জিও ব্যাগ বসিয়ে সেটি সংস্কারের চেষ্টা করে এবং এবারও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদের যেটি জানিয়েছেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে তাদের এখানকার ক্ষয়ক্ষতির বিষয়গুলো জানিয়েছেন এবং এর প্রেক্ষিতে খুব শিগগিরই হয়তো এখানে কাজ শুরু হবে বলে তারা আমাদেরকে আসার কথা জানিয়েছেন। লিমন, এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। জি, ধন্যবাদ মনতোষ। এবার শুভ, আপনার কাছে জানতে চাই যে নোয়াখালীর বেড়িবাঁধ ঘেঁষা লোকালয়ের বাসিন্দাদের কি অবস্থা দেখছেন এখন, আর প্রশাসনই বা এখন কি করছে সেখানে? লিমন, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং ব্যবস্থা নেওয়ার কোনো আসলে উপায়ও নেই, কারণ যেহেতু নোয়াখালীর হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা, সেই দ্বীপ উপজেলায় নদী যখন উত্তাল থাকে সেই দ্বীপ উপজেলাটির সাথে সারা দেশেরই কার্যত যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেই জন্যই আজ যে 3 ইউনিয়নের 3 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে একটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে হলো, বাকি দুটি কিন্তু হাতিয়ার মূল ভূখণ্ডের সাথে, যেটি সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এবং নৌ যোগাযোগী সেই একমাত্র মাধ্যম, যার কারণে কিন্তু সেখানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত যেগুলো হয়েছে সেগুলো সংস্কারের জন্য প্রশাসনের পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেনি। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর যে দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে, একেবারে মেঘনা নদীর পাশে, এবং আমার পিছনে যে বেড়িবাঁধটি রয়েছে এটিও কিন্তু গত 2 দিনে যে নিম্নচাপের প্রভাবে মেঘনার যে অতিরিক্ত জোয়ার, সেই জোয়ারের ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই যে বেড়িবাঁধ এটির মতো কিন্তু অন্যান্য যে বেড়িবাঁধ গুলো 3 কিলোমিটার সবগুলো একই রকম ভাবে আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে। মূলত নিম্নচাপের প্রভাবে গতকাল সকাল থেকে নোয়াখালীর হাতিয়ার যে নিম্নাঞ্চল গুলো রয়েছে, নিজুম দ্বীপ সহ, সেগুলোতে পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল এবং আজ দুপুরের পর থেকে কিন্তু বেড়িবাঁধ ভেঙে অবশিষ্ট যে এলাকাগুলো রয়েছে সে সকল এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে এবং লক্ষাধিক বাসিন্দা যারা কিন্তু পানিবন্দী হয়ে মানবেতর দিনাতিপাত করছেন, এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের জন্য কার্যকর কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি। আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন নোয়াখালীর, তার সাথে তিনি জানিয়েছেন তারা আসলে খবর পেয়েছেন স্থানীয়দের কাছে বেড়িবাঁধ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর বিষয়ে, তারা এখন পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেননি। তারা অচিরে যাতে এই যে দুর্যোগ চলছে, নিম্নচাপটি চলছে এবং অমাবস্যার প্রভাব কাটিয়ে উঠলে যাতে তারা সেই সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ গুলোতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন সেজন্য কিন্তু তারা পরিকল্পনা করছেন বলে আমরা জানতে পেরেছি। তো লিমন, এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে এখন অবধি নিম্নচাপের প্রভাব নিয়ে সবশেষ। হাতিয়া থেকে জানাচ্ছিলেন শুভ। এবার আমরা যেতে চাই পটুয়াখালীতে। জসিম, জানাবেন যে বেড়িবাঁধ বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে কোন কোন এলাকায় পানি ঢুকছে? আজহার লিমন, আপনি দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর প্রমত্তা রবনাবাদ নদের তীরে। এই নদের ক্ষিপ্র ঢেউ এবং স্রোতে কিন্তু এভাবেই আমার পিছনে দেখতে পাচ্ছেন শতবর্ষ পুরনো যে বসত বাড়ি ঘর সব কিন্তু এভাবেই বিধ্বস্ত বিপর্যস্ত হয়েছে। তা আমি এখন যে পয়েন্টে দাঁড়িয়ে আছি সেখান থেকে যে বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে সেটি আরো 2.5 কিলোমিটার আরো দূরে কাদামাটি এলাকা, সেখানে আমরা এখনো পৌঁছতে কিছুটা বিলম্ব হয়েছে। তারপরেও আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাই সেখানে প্রায় 120 মিটার বেড়িবাঁধ এই জোয়ারের পানিতে এবং স্রোতে ঢেউয়ের সঙ্গে বিধ্বস্ত বিপর্যস্ত হয়েছে এবং সেখান থেকে যে পানি লোকালয়ে প্রবেশ করে সেখানকার যে দেবপুর এবং চালিতা বুনিয়া দুটি গ্রামের প্রায় 35টি বসতঘর জলাবদ্ধতায় শিকার হয়েছে এমনটি তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এখানকার যে বাসিন্দা তারা বলেছে যে আসলে প্রতি বছর বর্ষা মৌসুম এলেই তাদের এখানে বেড়িবাঁধ ভাঙন দেখা দেয়, কিন্তু এখানকার পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে মেরামত করলেও সেটি যে এই যে ভয়াল যে রাবনাবাদ চ্যানেলের যে স্রোত, সে স্রোতের তোরে সেগুলো আসলে টিকতে পারে না। তো এবছরও কিন্তু জিও ব্যাগ দিয়ে বেড়িবাঁধ রক্ষার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই বেড়িবাঁধে আবার নতুন করে ভাঙন দেখা দিয়েছে। তো এখন যে এই যে অবস্থা, এই অবস্থা প্রতি বছরই হচ্ছে, প্রতি বছরই এখানকার মানুষ তাদের বসত ভিটে বাড়ি হারাচ্ছে এবং অনাবাদি থাকছে এখানকার কৃষি জমি। এখন যে বর্তমান যে অমাবস্যা এবং নিম্নচাপের প্রভাবে
দমকা হাওয়ার সঙ্গে সঙ্গে মেঘমালার সঙ্গে সঙ্গে ভারী এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিছুক্ষণ আগেও কিন্তু রোদ ছিল, সেটি এখন আবার বৃষ্টিপাত আবার শুরু হয়েছে। তো এই এখন কিন্তু নদীতে রাবনাবাদ নদীতে ভাটা চলছে, কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছে জোয়ারের সময় স্বাভাবিক দিনগুলোর মতো যখন জোয়ার থাকে সেই জোয়ারের মতনই এই এখনো কিন্তু ভাটার সময়ও সেরকম পানি ফুসে আছে এবং প্রবল ঢেউ এবং স্রোত প্রবাহমান হয়ে আছে। এখান থেকে যে পায়রা বন্দরের যে ফার্স্ট জেটি, সেটিও এখান থেকে 3 কিলোমিটার দূরে, সেখানেও আমরা নোঙর করা দেখেছি অনেক জাহাজ, লাইটার জাহাজ, সেগুলো কিন্তু পণ্য খালাস করতে পারছেন না। এখানকার যে বিদ্যুৎ কেন্দ্রের যে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের যে কয়লা খালাস করবে সেটি এই উত্তাল ঢেউয়ের তোড়ে এবং স্রোতের কারণে কয়লা খালাস করতে পারছেন না, ব্যাহত হচ্ছে। তো এক কথা বলা যায় যে রাবনাবাদের ক্ষিপ্র স্রোত এবং ভাঙনে বিপর্যস্ত হচ্ছে এখানকার মানুষ। এই ছিল আমার কাছে সব শেষ। জয় শুভ। জি, ধন্যবাদ জসিম। পটুয়াখালী, নোয়াখালী এবং কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন সাগর সৃষ্ট গভীর নিম্নচাপের খবর। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, জুলাইয়ের আন্দোলন ছিল সামগ্রিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে। সে লক্ষ্য অর্জনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সংস্কার কাজ বাস্তবায়ন করতে না পারলে সব কাজই ব্যর্থ হবে। এমন কোনো জায়গা ছিল না, এমন অর্থনীতির সকল শ্রেণী হোক, সর্বোপরি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সামগ্রিকভাবে একটা দুর্বৃত্তায়ন করা হয়েছিল এবং এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সকলের একটা সামগ্রিক না বলার হচ্ছে জুলাই আন্দোলনের বহিঃপ্রকাশ। ক্ষমতায় গেলে 30 কোটি গাছ লাগানোর ঘোষণা দিল বিএনপি, সাথে থাকবে খাল খনন প্রকল্প। আর জামাত মনে করে পরিবেশ ঠিক করতে হলে ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ ও মেয়রদের বছরে 2 বার গোসল করার বিধান রাখতে হবে। অন্যদিকে পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর চিন্তা নিয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত ম্যানিফেস্টো টক নামে সংলাপে অংশ নিয়ে সব কথা বলেন বক্তারা। কেন আমরা ভিয়েতনামে গিয়ে ওদের নদীর ট্যুরিজম কত সুন্দর এটা দেখি, কেন আমি জাফলংয়ে একটা ইকো ট্যুরিজম করতে পারলাম না? কেন আমাদের নতুন প্রজন্ম আমরা যেরকম জাফলং দেখেছি সেরকম জাফলং দেখতে পারলো না? সেইখানে তো আবার রাজনৈতিক ঐক্য দেখলাম। এই 4টা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে, আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা করছেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছেন, কিন্তু আমাদের ভবিষ্যৎকে, আমাদের দেশকে, আমাদের অস্তিত্বকে আমরা শেষ করে দিচ্ছি গিয়ে। এইটা এখনই হওয়া উচিত। ক্ষমতায় গেলে আমি কি করব, দায়িত্ব পেলে আমি কি করব, সেটা আমাকে প্রমাণ করে এখনই দিতে হবে। এনভায়রনমেন্টাল কাজে অংশগ্রহণ করতে পারবে। সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অফকোর্স আমাদের ইয়াং জেনারেশন তো মাস্ট, এটা তো প্রায়োরিটি। কিন্তু এই যে রিটায়ার্ড লোকগুলো আমাদের দেশে বেকার বসে আছে, কাজ করছে না, তাদেরকে ইকোনমিতে আনতে হলে এনভায়রনমেন্টাল ইস্যুতে এটা খুবই সহজ। যে যার এলাকায় কাজ করতে চাইলে সবাই কাজ করতে পারবে। এনবিআরকে ভাগ করলে এই সমস্যার সমাধান হবে না, বরং পদ্ধতিগত কাঠামো ভাগের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। শনিবার এফডিসিতে কর ব্যবস্থাপনা সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি নিয়ে ছায়া সংসদে যোগ দিয়ে তিনি আরও বলেন, কর শিক্ষায় বিশ্বের দেশগুলো থেকে বাংলাদেশ পিছিয়ে আছে। কর শিক্ষা পাঠ্য বইয়ে যুক্ত করতে কাজ করছে বলেও জানান তিনি। বলেন, বর্তমান অডিট পদ্ধতিতে ভয়ের পরিবেশ তৈরি হয়। প্রযুক্তিগত দিন নিশ্চিতের মাধ্যমে এই ভয়ের নিরসন ঘটবে। কর ব্যবস্থায় নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে হলে এনবিআরকে প্রযুক্তিগত দিকটি যুক্ত করতে হবে। যেই আইনগুলো আছে, যে কারণগুলো আছে, সেগুলো আসলে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি না। অনেক রকমের অনিয়ম, অনেক রকম অব্যবস্থাপনা, অনেক রকমের ডেভিয়েশন আমরা ইনস্টিটিউশনালি সহ্য করে যাচ্ছি। এখান থেকে আমাদের বেরোতে হবে, সেখানেও আমরা বড় একটা রেজাল্ট পেতে পারি। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পেছনে কারোর দায় আছে কিনা সে বিষয়ে তদন্ত প্রতিবেদন জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
দিয়াবাড়িতে মাইলস্টোনে নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বলেন, অনতিবিলম্বে শিক্ষার নামে অবৈধ কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। এছাড়া বিমান দুর্ঘটনায় আহতরা ইবনে সিনা ও ইসলামী ব্যাংক হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন বলেও জানিয়েছেন জামাতের এই নেতা। বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার বাবা অভিযোগ করেন, স্কুল ছুটির পর যারা বাধ্যতামূলকভাবে কোচিং করেন তারাই বেশি নিহত হয়েছেন। এবং আমরা এই ঘোষণা দিচ্ছি, শিক্ষা কোনো বাণিজ্যের নাম না, ব্যবসার নাম না। শিক্ষা একটা মৌলিক অধিকার, এটা রাষ্ট্রেরই দায়িত্ব। ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামী যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা পাই, শিক্ষার সকল কষ্ট আমরা ফ্রি করে দেব ইনশাআল্লাহ। শিক্ষা যদি ফ্রি চালাইতে না পারেন, শিক্ষা যদি ছাত্রদের জন্য আনন্দের না হয়, গার্জিয়ানদের জন্য আনন্দ, দেশ গড়বেন কিভাবে? জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলোর ঐক্য হবে বলে জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিটি আসনে ইসলামী দলগুলোর ঐক্যের একক প্রার্থী থাকবে। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারেননি। সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণাসহ 5 দফা তুলে ধরেন খেলাফত মজলিসের মহাসচিব। অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। বিস্তারিত জেনে নিচ্ছি তার কাছে। রাহাত, কোন কোন দল আছে আর বিস্তারিত এই বৈঠকে কি হলো সে বিষয়ে জানাতে পারেন কিনা? লিমন, এখন পর্যন্ত কিন্তু বৈঠক চলছে, অর্থাৎ কিছুক্ষণ আগেই 5টার সময় আমরা দেখছিলাম যে মোট 13টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা মূলত এই প্রধান উপদেষ্টার বাসভবনে ঢুকেছে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু খোঁজ পাওয়ার পরেই এই জায়গাটিতে এসেছে এবং আমরা কিন্তু দেখছি এখনও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অর্থাৎ যারা আমন্ত্রণ পেয়েছেন তারা এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করছেন। এবং আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে কোন কোন দলগুলো আজকে আমন্ত্রণ পেয়েছে, সেক্ষেত্রে জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, নেজাম ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসান আল হুদা, বাংলাদেশ জাসদের সদস্য ডক্টর মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার এবং বাংলাদেশ ইসলামী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি কিন্তু এখানে এসেছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এবং বাসদের মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা এবং জামিয়াতে উলামায়ে ইসলামের মহাসচিবও কিন্তু এই বৈঠকে প্রবেশ করছেন। এখানে আমরা দেখছি যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে যেসব রাজনৈতিক দলগুলোর নেতারা ভেতরে প্রবেশ করেছে তাদের অন্য যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু বাইরে অপেক্ষা করছেন। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কোন বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা হবে। সেক্ষেত্রে তারা বলেছেন যে তারাও এখন পর্যন্ত জানেন না কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যেহেতু এর আগেও 2বার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। তারা ধারণা করছেন যে সেই সময়ের সমসাময়িক যেসব বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়েই আবার নতুন করে আলাপ আলোচনা হতে পারে। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি যে 3-4 দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে 4টি দলের নেতারা বৈঠক করে এবং সেই 4টি দলের নেতারা যখন বৈঠক করে তখন কিন্তু অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলগুলোর পক্ষ থেকে কিছুটা আপত্তি তোলা হয় যে বৈঠকে তাদের কেন ডাকা হলো না। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আজকে দেখলাম যে হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই যে 13টি দল রয়েছে সেই 13টি দলের নেতারা মূলত সাক্ষাৎ করতে এসেছেন। সাক্ষাতের পর নিশ্চয়ই প্রেস সচিব বা নেতাকর্মী যারা বের হবেন তারা আমাদের সঙ্গে কথা বলবেন, তখন বিস্তারিত জানা যাবে যে বৈঠকে কি আলাপ হয়েছে। এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে থেকে আমার কাছে সবশেষ। লিমন। রাকিবুল রাহাত যুক্ত হয়েছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 3 জন মারা গেছেন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 331 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয় শনিবার দুপুর পর্যন্ত গেল 24 ঘন্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে 132 জন, চট্টগ্রাম বিভাগে 30 জন, ঢাকা বিভাগে 73 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 28 জন, ঢাকা দক্ষিণে 47 জন, ময়মনসিংহে 3 জন, খুলনা বিভাগে 18 জন রয়েছে। এছাড়া 275 ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন 17,693 জন। খাগড়াছড়ির দিঘি নালায় জেএসএস ও ইউপিডিএফ এর 2 গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। তবে গোলাগুলি হলেও নিহতের ব্যাপারে নিশ্চিত নন খাগড়াছড়ি জেলা প্রশাসক। টেলিফোনে ওসি জানান, শুক্রবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। ইউপিডিএফ এর একাংশের কমান্ডার বিপ্লব চাকমা এবং জেএসএস গ্রুপের একাংশের কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে আরেকটি দল জোড়াসিন্ধু কারবারি পাড়ায় মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে ইউপিডিএফের সামরিক শাখা পিপলস লিবারেশন আর্মির 4 সদস্য নিহত হন বলে দাবি করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে নিহতের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি, যাচাই বাছাই চলছে। এদিকে খাগড়াছড়ির দিঘিনালায় সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সিউল আহমেদ। এই মুহূর্তে আমি আছি খাগড়াছড়িতে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল ইউপিডিএফ এবং সন্তুলার মাঝে জেএসএস আছে, এই 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, গোলাগুলি হয়েছে এবং এতে 4 জন নিহত হয়েছে। এই তথ্য আমাদেরকে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনাটি আসলে ঘটে সাজেক যাওয়ার পথে যে দিঘিনালা আছে, সেই দিঘিনালা সিন্ধু কারবারি এলাকা রয়েছে, সেখানে এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনার পরবর্তীতে কিন্তু ওই এলাকায় ব্যাপক ভয় সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে এবং আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন যে এই ঘটনার পরে 4 জন নিহত হয়েছে, এই সংবাদ তারা নিশ্চিত করেছে। আমরা এই এলাকায় সেনাবাহিনী আছে, আপনারা নিশ্চয়ই জানেন, সেনাবাহিনীর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। এছাড়া আজকে সকালের পরে দুপুরের দিকে আমরা আসলে এখানকার খাগড়াছড়ির যে জেলা প্রশাসক আছে তার সাথেও আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তারা আসলে সরকারিভাবে এই গোলাগুলির কথা শুনেছে, তবে তারা কতজন মারা গেছে সে ব্যাপারে তারা নিশ্চিত না এবং এই বিষয় নিয়ে তারা কাজ করছেন, পরবর্তীতে তারা হয়তোবা আমাদেরকে জানাবে। আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে প্রায় অনেকদিন যাবতই কিন্তু এই ইউপিডিএফ এবং অন্যান্য যে গ্রুপগুলো আছে জেএসএস সহ, সন্তুলারমা জেএসএস সহ, গণতান্ত্রিক জেএসএস, গণতান্ত্রিক ইউডিএফ সহ যারা আছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি এলাকাতে বিভিন্ন সময় গোলাগুলি এবং গোলাগুলি সহ যে অন্যান্য ঘটনা সেগুলো কিন্তু ঘটেছে এবং বলা হচ্ছে যে 4 জন যে মারা গেছে তাদের এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে সিন্ধু কারবারি দিঘিনালা যে সিন্ধু কারবারি এলাকা রয়েছে তার থেকে অনেক ভেতরে, সেখান থেকে আসলে এখনো পর্যন্ত 4 জন নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে পরবর্তীতে যদি কোনো তথ্য পাওয়া যায় সেই বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে সর্বশেষ তথ্য। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাবে চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে বলে আশঙ্কা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সম্প্রতি প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই সংস্করণে এই শঙ্কার কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, রপ্তানি ও শিল্প খাতে ধীরগতির কারণে 2025-26 অর্থ বছরের প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে ধরা হয়েছে। যদিও জিডিপি প্রবৃদ্ধি কত হতে পারে তা উল্লেখ করা হয়নি। এর আগে গেল এপ্রিলে এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছিল 2025-26 অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 5.1%। ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে আদালত প্রাঙ্গণে সন্ত্রাসীদের বন্দুক হামলায় নিহত অন্তত 6 জন, আহত হয়েছেন 22 জন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। হামলার সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হন 3 দুর্বৃত্ত। স্থানীয় সময় সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। অবশ্য এর দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী জয়সাল আদল। চিস্তান বেলুচিস্তান প্রদেশের ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কমান্ডার জেনারেল আলী রেজা ডালিরি এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন ইসরায়েলের এই হামলা হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে জাহেদান শহরে।
যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের অনীহার অভিযোগে গাজার সামরিক অভিযানের তীব্রতা বাড়াতে ইসরায়েলকে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ড সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন হামাস চুক্তি চায় না, এমন পরিস্থিতিতে কাজ শেষ করার বিকল্প নেই। ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি প্রদানের পরিকল্পনার বিরোধিতা করে ট্রাম্প জানান, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর বক্তব্য কোনো গুরুত্ব বহন করে না। ইতোমধ্যে নেতানিয়াহু জানিয়েছেন জিম্মিদের ফেরত আনার পাশাপাশি গাজায় হামাস শাসন শেষ করার লক্ষ্যে বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে ইসরায়েল। এদিকে অনাহার ও অপুষ্টিতে গাজায় প্রাণ হারিয়েছেন আরও 9 ফিলিস্তিনি। যুদ্ধ শুরুর পর প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 122 জনে। উপত্যকায় দুর্ভিক্ষ ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। থাইল্যান্ড কম্বোডিয়া সামরিক সংঘাতে উভয় পক্ষের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। 3 দিন ধরে চলা সংঘাতে 13 বেসামরিক নাগরিক সহ 6 সেনাকে হারিয়েছে ব্যাংকক। বিপরীতে 8 বেসামরিক নাগরিক সহ 12 সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে নমপেন। এমন পরিস্থিতিতে জাতিসংঘে থাইল্যান্ডের কাছে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার রাষ্ট্রদূত। উত্তেজনা কমিয়ে আনতে প্রতিবেশী 2 দেশকে আহ্বান জানিয়েছে আঞ্চলিক জোট আসিয়ান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দাবি, সীমান্ত থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া, তবে এটি কার্যকর হতে কিছুটা সময় চাওয়া হয়েছে। সীমান্ত নিয়ে বিরোধের জের ধরে গেল বৃহস্পতিবার থেকে সামরিক সংঘাতে জড়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার 2 দেশ। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারাচ্ছে 18 বছর বয়সী রুশ তরুণরা। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত এ বয়সী 245 জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন বিবিসির অনুসন্ধানী দল। এরা প্রত্যেকে স্কুল থেকে পাশ করার পর সেনাবাহিনীর প্রশিক্ষণ নিয়ে সরাসরি ইউক্রেন রাশিয়া সংঘাতে অংশ নিয়েছিলেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন 18 বছর বয়সী কোনো তরুণকে যুদ্ধে ব্যবহার করা হবে না। যদিও রুশ সেনাবাহিনীর নতুন নিয়ম অনুসারে স্কুল থেকে সদ্য পাশ করা শিক্ষার্থী যদি সামরিক পরীক্ষায় পাশ করে তাকেও সরাসরি সেনাদলে অন্তর্ভুক্ত করা হবে, আর এর জন্য প্রয়োজন হবে মাত্র 3 মাসের প্রশিক্ষণ। বিবিসি বলছে, এই নিয়মের কারণে এখনও বহু তরুণ রুশ সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ নিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দেশপ্রেমকে সামনে রেখে হাজার হাজার তরুণকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মস্কো। ফিলিপিন্সে টাইফুন কোমের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। নিখোঁজদের তালিকায় শুক্রবার যোগ হয়েছে আরও 8 জনের নাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন 2,78,000-এর বেশি বাসিন্দা। ম্যানিলা ও 35টি প্রদেশে টানা চতুর্থ দিনের মতো বন্ধ আছে স্কুল, কলেজ ও সরকারি কার্যক্রম। সপ্তাহব্যাপী এই দুর্যোগে ধসে গেছে 3,000-এর বেশি বসতবাড়ি। উদ্ধার অভিযানে স্থানীয়দের পাশে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনী, কোস্টগার্ড, দমকল কর্মীরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লুজন প্রদেশে অন্তত 80টি ছোট বড় শহর। এদিকে মৌসুমি ঝড় ও অতিবৃষ্টিতে বিপর্যস্ত চীনের বাওডিং প্রদেশ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, ভারী বৃষ্টিতে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন 19,000-এর বেশি বাসিন্দা। অন্যদিকে আকস্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। এশিয়ান গেমস অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রস্তুতির সময়টা খুবই গুরুত্বপূর্ণ। পার্শ্ববর্তী দেশগুলো যখন পুরোদমে অনুশীলনে, সেখানে বাংলাদেশ এখনও রয়েছে প্রস্তুতির প্রাথমিক ধাপে। মাস শেষে অনূর্ধ্ব 23 ক্যাম্প শুরু হলেও সময় ও সমন্বয় দুটোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বাফুফের জন্য। তবু স্বপ্ন দেখছেন আল আমিনরাও নিজেদের উজাড় করে দিতে চান দেশের জার্সিতে। আমার যেহেতু এখন বয়স আছে, 23-র খেলার বয়স আছে, তো যদি ডাকা হয়, আমি যদি সুযোগ পাই, কিউবা মিচেল আসতেছে, ওনার সাথে আমি সুযোগ পাবো খেলার, 23 ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাবো। 23 টিমটা এই বছর অনেক ভালো হয়েছে। এই জায়গায় যদি আমাদের আর্জেন্টিনাও আসে বা ব্রাজিলও যদি আসে আমাদের গ্রুপে, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। বিপক্ষ টিমের উপরে আমরা হামলা করবই, আমরা হাল ছাড়বো না।
প্রবাসী শিক্ষার্থী ও শ্রমজীবীদের নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার এক সংবাদ সম্মেলনে 12টি দলের অংশগ্রহণে টি-20 ক্রিকেট টুর্নামেন্ট বিডি এক্সপার্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস। টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আয়োজকরা জানান, আন্তর্জাতিক মানের 3টি ভেন্যুতে পরিচালিত হবে খেলা। পুরো আয়োজন পরিচালিত হবে আইসিসির নিয়ম মেনে এবং দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ মালয়েশিয়ান আম্পায়াররা। 30 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। বিজয়ী দল পুরস্কার হিসাবে পাবে 3500 রিঙ্গিত এবং রানার আপ 2000 রিঙ্গিত। শুরু থেকেই শেষ পর্যন্ত থাকার আশা ব্যক্ত করেছেন উনি আমাদের। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় দলের পাশাপাশি এবার ক্লাবেও মেসির সতীর্থ হিসাবে খেলবেন রদ্রিগো দি পল। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন এই আর্জেন্টাইন, এমন খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। 25 মিলিয়ন ইউরোতে অ্যাটলেটিকো থেকে ধারে ইন্টার মিয়ামিতে যোগ দেবেন দি পল। এই চুক্তি 2029 সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। MLS-এ সিনসিনাটির বিপক্ষে মাঠে নামার আগে দি পলকে নিজেদের ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে মায়ামি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ট্রান্সফার সনদ পাওয়ার পর ইন্টার মিয়ামিতে অনুশীলনে যোগ দেবেন এই আর্জেন্টাইন। 2021 সালে উদিনিস থেকে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন দা পল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।